হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশন। স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রিক্যাল পঞ্চম সেমিস্টারের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ানের মেজারিং ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টার নিয়ে প্রথম থেকেই আমরা শুরু করবো। ওকে, মেজারিং ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ওকে, এই চ্যাপ্টার ফুল নাম হলো ক্লাসিফিকেশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্টের শ্রেণীবিভাগ। তাহলে মেজারিং ইনস্ট্রুমেন্ট শ্রেণীবিভাগ জানার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে যে মেজারিং ইনস্ট্রুমেন্টটা কি। যদি আমরা এর অর্থ করি, মেজারিং ইনস্ট্রুমেন্ট শব্দের অর্থ হলো পরিমাপক যন্ত্র। তাহলে পরিমাপক যন্ত্রটা আবার কি জিনিস? ওকে, দেখো ফিতা আমরা কি করি, দৈর্ঘ্য পরিমাপ করি, একটা পরিমাপক যন্ত্র, মেজারিং ইনস্ট্রুমেন্ট। দাড়িপাল্লা আছে না, যাতে আমরা ওয়েট পরিমাপ করি, ও একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। যত যা আছে, যা দিয়ে আমরা মোটামুটি পরিমাপ করি কোনো কিছু, যেমন হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, যাতে আমরা টাইম পরিমাপ করি, ওই একটা টাইম মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে যত যা আছে সেগুলো পরিমাপক যন্ত্র যা আছে সবগুলোই আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট। এক্ষেত্রে কিন্তু আমরা কি তাই নিয়ে আলোচনা করব না, আমরা আজকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এটা আবার কি জিনিস? যে ডিভাইস দ্বারা বা যে যন্ত্র দ্বারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক রাশি, মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বৈদ্যুতিক রাশি, বা বাংলা যদি বলি যে ডিভাইস দ্বারা আমরা কোনো বৈদ্যুতিক রাশি পরিমাপ করি, তাকে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারিং ইনস্ট্রুমেন্ট বলা যায়। তাহলে এই মেজারিং ইনস্ট্রুমেন্ট প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? মেজারিং ইনস্ট্রুমেন্ট প্রধানত দুই প্রকার। এক নম্বরে তাহলে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট কয় প্রকার পেলাম? প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাবসোলুট মেজারিং ইনস্ট্রুমেন্ট বা অ্যাবসোলুট ইনস্ট্রুমেন্ট, দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তাহলে দেখো অ্যাবসোলুট ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি? অ্যাবসোলুট ইনস্ট্রুমেন্ট হলো একদম বাংলির সংজ্ঞা, তোমরা লিখবা, বাংলা মানে শিখবা, যে ইনস্ট্রুমেন্টের পরিমাপের সত্যতা যাচাই করার জন্য অন্য কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্য নেওয়ার দরকার হয় না, কিংবা যে ইনস্ট্রুমেন্টের পরিমাপ সত্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না, তাকে অ্যাবসোলুট ইনস্ট্রুমেন্ট বলে। তাহলে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কি? সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট হলো যে ইনস্ট্রুমেন্টের সত্যতা যাচাই করার জন্য অ্যাবসোলুট ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হয়, তাকে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট বলে। অথবা যে ইনস্ট্রুমেন্টের সত্যতা নিয়ে প্রশ্ন থাকে, তাকে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট বলে। যেমন আমি যদি বাংলা উদাহরণ দেই, উদাহরণ আমরা বলতে পারি, তোমরা নিশ্চয়ই বাজারে কিংবা বাটখারা ইসের বাটখারা দেখছো না, লোহার, যেখানে মনে করো এই যে যেমন লোহার যে বাটখারা থাকে, এখানে লেখা আছে 1 কেজি। বিএসটিআই অনুমোদিত যে বাটখারাগুলো, চিত্রটা অনেকটা এরকম, যে লোহার যে বাটখারাগুলো থাকে যেখানে লেখা আছে 1 কেজি। তুমি যদি বাজারে মনে করো সবজি কিনতে গেলাম, এখন তোমার কেউ ওই লোহার 1 কেজি বাটখারা দিয়ে তোমাকে মেপে দিল, তুমি নিশ্চয়ই প্রশ্ন থাকবে না, না এটা তো লোহার একদম করে লেখাই আছে 1 কেজি, নিয়ে চলে আসবো। অনেক জায়গায় দেখে থাকবা, বা এখন খুব একটা দেখা যায় না যেহেতু ডিজিটাল পালার সরাসরি। এটা আগে দেখা যেত যে অনেক চাচা মুরব্বি কোয়ালিটির লোক কী করতো, ওই 1 কেজি বাটখারা কারো কাছ থেকে ধার করে নিয়ে পাথর বা লোহা দিয়ে 1 কেজি সম পরিমাণে তৈরি করে নিত, কারণ ওর কাছে বাটখারা নেই। এখন তুমি যদি ওই দোকান থেকে তরকারি কেনো, তাহলে দেখবা যখন ওই চাচা সেই ইট বা পাথরে সে 1 কেজি বাটখারা দিয়ে তোমাকে তরকারি মেপে দেবে, কিন্তু প্রশ্ন করবা, চাচা এটা কি ঠিক আছে, তো তোমার এই বাটখারা ঠিক আছে? অনেকে আবার অন্য দোকান নিয়ে পরিমাপও করে, দেখি তো চাচা তো ইট দিয়ে মেপে দিল, এটা ঠিক আছে কিনা। ঠিক থাকতেও পারে, নাও থাকতে পারে। তা এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে লোহার 1 কেজি লেখা যে বিএসটিআই অনুমোদিত বাটখারাটা, ওটা হলো অ্যাবসোলুট ইনস্ট্রুমেন্ট। আর ওই যে ইট পাথরের তৈরি করা যে বাটখারাটা, ওটা হলো সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। জাস্ট উদাহরণস্বরূপ, এটা বোঝানোর জন্য বললাম। কিন্তু বাস্তবে কি, এই অ্যাবসোলুট ইনস্ট্রুমেন্ট হলো কোনো বিজ্ঞানাগারে ব্যবহার করা, এটা বাইরে সব পাওয়া যায় না, ওটা তুমি আমি চাইলে পাবো না। এই বাদে
আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট আমরা যত অ্যাবোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার, ওহম মিটার, যত মিটারগুলো দেখতেছি, যেমন ঘড়ি, এও অ্যাবসলিউট না, এটাও সেকেন্ডারি। এটা আমরা তাহলে আমাদের যেহেতু সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট মার্কেটে বেশি সচরাচর দেখি, তাই আমাদের মূলত সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট নিয়েই আমাদের আলোচনা বেশি। ওকে, তাহলে আমরা নেক্সটে আগাই। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের পরিচালনার নীতির উপর ভিত্তি করে ইনস্ট্রুমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি? এক নম্বর হলো ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট। তাহলে ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট কাকে বলে? যে ইনস্ট্রুমেন্ট ম্যাগনেটিক বা চৌম্বক নীতির উপর ভিত্তি করে, চৌম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে তার পরিমাপ সংগঠিত করে থাকে বা তার কার্য সম্পন্ন করে থাকে, তাকে আমরা ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট বলতে পারি। আর যে ইনস্ট্রুমেন্ট ইলেকট্রোস্ট্যাটিক ক্রিয়ার উপর ভিত্তি করে তার কার্য পরিচালনা করে থাকে, তাকে ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট বলা হয়। তো ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট সাধারণত আমরা কোনটা বলতে পারি? মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট এবং মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, এই দুটো ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট। আর ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার এবং ওয়াটমিটার এরা হলো ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট। পরিচালনার উপর ভিত্তি করে সেকেন্ড ইনস্ট্রুমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট আর অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। তাহলে ডিজিটাল কি, অ্যানালগ কি আমরা সবাই জানি, যেটাতে আমরা কাটা দ্বারা, পয়েন্টার দ্বারা যে ইনস্ট্রুমেন্টগুলো পরিমাপ করতাম আগে, এবং এনার্জি মিটার চাকতির মাধ্যমে যে ইনস্ট্রুমেন্টগুলো পরিমাপ করে থাকতো, এগুলো কি? এগুলো সব অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। আর এখন ডিজিটাল যে ডিজিট ওঠে, যেগুলো একদম স্বয়ংক্রিয়, যেগুলো আমাদের অ্যাকুরেসি ভালো, অ্যাকুরেসি কি? সঠিকতা যা খুব ভালো, এগুলো কি? ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। সো স্টুডেন্টস দেখো, আবার কাজ অনুযায়ী সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট তিন প্রকার। কাজ অনুযায়ী কীভাবে এটা কাজ করে তার ভিত্তিতে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে তাহলে দেখো, কাজ অনুযায়ী আমাদের ইনস্ট্রুমেন্ট তিন ধরনের। এক নম্বর হলো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, দুই নম্বরে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, তিন নম্বরে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। এখন ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টটা জিনিস কি? ইন্ডিকেট শব্দের অর্থ মানে কি? নির্দেশ করা। তাহলে যে ইনস্ট্রুমেন্ট, এটা মনে করেন এটা স্কেল, এটা যেটা পয়েন্টার, তাহলে আমরা কি করি? যখন কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা, এটা যেটা ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট মনে করো, এখানে আছে 0, এখানে মনে করো আছে 2, 5, 8, 10, 15 মনে করো, জাস্ট এরকম একটা স্কেলের কারেন্ট বা ভোল্টেজের মান দেওয়া থাকে। এখন যখন আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ করি, তখন কি হয়? তখন আমাদের কারেন্ট বা ভোল্টেজের মান অনুযায়ী এই পয়েন্টারটা এরকম নির্দেশ করে না, 8, 10, 15। তাই যে ইনস্ট্রুমেন্ট কারেন্ট, তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা ভোল্টেজের মানকে তার পয়েন্টার দ্বারা নির্দেশ করে, সে সকল ইনস্ট্রুমেন্টকে বলা হয় ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। ওকে, ইন্ডিকেট শব্দ নির্দেশ করা, ও বলে দেয় না, ও বা লেখা ওঠে না, ও কি করে? নির্দেশ করে, পয়েন্টার দ্বারা নির্দেশ। সো স্টুডেন্টস তাহলে দেখো, রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে? যে ইনস্ট্রুমেন্ট কোনো ঘূর্ণায়মান ড্রামের গ্রাফ পেপার সংগঠিত বা সংযুক্ত কোনো ঘূর্ণায়মান ড্রামের উপর কালিপূর্ণ কলম দ্বারা বৈদ্যুতিক রাশিকে লিপিবদ্ধ করে রাখে, ওটা বলে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। এগুলো সাধারণত আগেকার জেনারেটিং স্টেশনে এগুলো ব্যবহার করা হতো, এখন সব ডিজিটালাইজড, এখন কম্পিউটার মাধ্যমে রেকর্ডিং করা হয়। আর তিন নম্বরে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। আমরা এক কথা বলতে পারি, আগেকার যে ডিস্ক ঘোরাতে এনার্জি মিটারগুলো, ওটা বলে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, যেগুলো এক্সের ডায়াল ও পয়েন্টারের মাধ্যমে কোনো বৈদ্যুতিক রাশিকে পর্যায়ক্রমে নির্ণয় করতে থাকে, নির্দেশ করতে থাকে। এবং এইটা নির্ণয় করতে হলে পূর্বের মান বর্তমান মান থেকে পূর্বের মানকে বিয়োগ করে নির্ণয় করা হয়। উদাহরণস্বরূপ জাস্ট এনার্জি মিটার। তো এটা গেল আমাদের কাজ অনুযায়ী আমাদের সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের প্রকারভেদ। এবার দেখো, প্রথমত কি ইনস্ট্রুমেন্ট আছে? ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। দেখো, এবার আমরা এই ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে এটা তো আমরা জানলাম, কাজ করে কিভাবে, এটা আমরা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে আলোচনা করব। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট বা নির্দেশক যন্ত্র, এটা তিনটে বলের সমন্বয়ে কাজ করে থাকে। যেমন এক নম্বরে ডিফ্লেক্টিং টর্ক। তাহলে দেখো, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট তিনটে বলের সমন্বয়ে ওর কার্য সম্পন্ন করে থাকে। যেমন এক নম্বরে ডিফ্লেক্টিং টর্ক, দুই নম্বরে কন্ট্রোলিং টর্ক, তিন নম্বরে ডিফ্লেক্টিং টর্ক। শব্দটা কি জিনিস? ডিফ্লেক্টিং শব্দের অর্থ হলো বিক্ষেপ।
ডিফ্লেকশনটা তো বিক্ষেপ দেয়া। তা বিক্ষেপ বলটা, বিক্ষেপ টর্ক বা বল, এটা কাকে বলে? আমরা জানি এই যে পয়েন্টারটা, এটা স্বাভাবিক ক্ষেত্রে কি যখন পরিমাপ করি না তখন এটা জিরোতে থাকে। যখন আমরা কারেন্ট বা ভোল্টেজ পরিমাপ করি বা রেজিস্ট্যান্স যাই করি না কেন, তা নিশ্চয়ই এই যে পয়েন্টারটা নির্দেশ করে, ওর মান অনুযায়ী কী করে, ও 5, 8, 10 নির্দেশ করে। তো এমনি এমনি পয়েন্টার সরে যায় না, যায় না। তাহলে নিশ্চয়ই কোনো বল কাজ করে। তাই যে বলের কারণে পয়েন্টার শূন্য স্থান থেকে তার মান অনুযায়ী বিক্ষিপ্ত স্থানে পৌঁছায়, ওই বলটাকে বলে ডিফ্লেক্টিং বল বা ডিফ্লেক্টিং টর্ক বা ডিফ্লেক্টিং ফোর্স। ক্লিয়ার? এবার দেখো কন্ট্রোলিং টর্ক বা কন্ট্রোলিং ফোর্স কাকে বলে? কন্ট্রোল শব্দ হচ্ছে নিয়ন্ত্রণ করা। দেখো এই যে কারেন্টের মান অনুযায়ী পয়েন্টারটা এক জায়গায় দাঁড়াবে, নিশ্চয়ই দাঁড়ানোর জন্য একটা বল কাজ করবে না। যদি কন্ট্রোলিং বল না থাকতো তাহলে ও 1 এম্পিয়ারের জন্য এখানে চলে যেত, 2 এম্পিয়ারের জন্য নির্দিষ্ট জায়গায় চলে যেত, মাথায় চলে যেত। তাহলে কী করতে হবে? নিশ্চয়ই এখানে আর একটা বল কাজ করাতে হবে, যেটা ডিফ্লেক্টিং টর্ক বা বিক্ষেপ বলে বিপরীতে কাজ করে ওর মান অনুযায়ী একটা জায়গায় দাঁড় করাবে, সেটাকে বলে কন্ট্রোলিং বল। তাহলে এটা ভালোভাবে কি বলতে পারি আমরা? অথবা যে বল বিক্ষেপ বলের বিপরীতে কাজ করে পয়েন্টারকে তার মান অনুযায়ী নির্দিষ্ট স্থানে দাঁড় করায় তাকে বলা হয় বিক্ষেপ বল। ওকে? বাট ড্যাম্পিং টর্ক কি? তা আমরা দেখো, ড্যাম্পিং হলো কম্পন রোধক বল। মনে করো পয়েন্টার এখানে যদি এরকম কাঁপাকাঁপি করে তাহলে আমাদের পরিমাপ করতে বা সময় লাগবে, যে আসলে এটা কি 4.5, 5 না 5.5 না 5.5 এরকম কাঁপে। তা আমরা চাই কি, কাজ করতে চাই স্মুথলি করতে চাই, ঝামেলা মুক্তভাবে কাজ করতে চাই, তাই না? তাহলে যদি এটা স্মুথলি যে একদম সোজাভাবে দাঁড়ায় তা আমরা সেটা ভালো না আমাদের জন্য। তাহলে যে বল পয়েন্টারকে চূড়ান্ত বিক্ষিপ্ত স্থানে কম্পনবিহীন পাঠ নিতে সাহায্য করে সেই বলটাকে বলা হয় কি? ড্যাম্পিং বল বা ড্যাম্পিং টর্ক। ক্লিয়ার? তাহলে আমরা 3টে বলের পরিচয় পেলাম। এখন আমরা পর্যায়ক্রমে আসি যে ডিফ্লেক্টিং টর্কটা কীভাবে হয়ে থাকে, কেন হয়ে থাকে, কন্ট্রোলিং টর্ক কী, আর ড্যাম্পিং টর্কটা বা কী। দেখো ডিফ্লেক্টিং টর্ক আমরা জানি এটা ভোল্টেজ মাপি, কারেন্ট মাপি, আর পাওয়ার মাপি, আর রেজিস্ট্যান্স মাপি, সবটাই ডিফ্লেক্টিং টর্কটা মূলত হয় এর জন্য কারেন্ট দায়ী। একটা মিটারের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেই অনুযায়ী ও পাঠ দেয়। অ্যামিটারে যে পাঠ দিল, এখানে দাঁড়ালো বললো 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ভোল্টমিটারে এখানে পাঠ দিল বলবো 5 ভোল্ট যাচ্ছে। আর তাহলে দেখো আমরা দুই বেলায় কী করছি, 0 থেকে এদিক হিসাব করছি, কিন্তু রেজিস্ট্যান্সের বেলায় কী করি আমরা, যদি এইখানে যাই আমরা উল্টা দিক হিসাব করি। কারণ কি, আমরা জানি কারেন্ট রেজিস্ট্যান্সের ব্যস্ত অনুপাতিক, উল্টা অনুপাতিক। কারণ রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট তত কম, তা কারেন্ট যদি কম হয় পাঠ কম দেবে, উল্টা দিক হিসাব করতে হবে। ক্লিয়ার? কারণ আমরা রেজিস্ট্যান্স হিসাবটা উল্টা দিক থেকে করতে এন্টি ক্লকওয়াইজ করি, কারেন্ট ভোল্টেজ ক্লকওয়াইজ করি। এটা গেল। তাই ডিফ্লেকশনের জন্য দায়ী হলো কারেন্ট। কোনো কোনো ইনস্ট্রুমেন্টে বর্গের সমানুপাতিক, কোনো কোনো ইনস্ট্রুমেন্টে শুধু সমানুপাতিক। ওকে? এখন দেখো এটা গেল আমাদের ডিফ্লেক্টিং টর্ক। কন্ট্রোলিং টর্কটা আবার কয়ভাবে নেওয়া যায়। কন্ট্রোলিং টর্কটা একটা বল কাজ করা থাকে। কন্ট্রোলিং টর্কটা হয় দুইভাবে, স্প্রিং কন্ট্রোল আর হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল। দেখো কন্ট্রোলিং টর্কটা 1 নম্বর হয় স্প্রিং কন্ট্রোল। তাহলে কন্ট্রোলিং টর্কটা আমরা দুইভাবে পেয়ে থাকি, কী কী, স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোল। স্প্রিং কন্ট্রোলটা কি আমি তোমাদের নিচে অ্যানিমেশনে দেখাচ্ছি। দেখো এই যে আমরা পয়েন্টার, এই পয়েন্টারের সাথে এইটা থাকে স্পিন্ডল, এটা বলা হয় স্পিন্ডল, এটা বলা হয় পয়েন্টার বা কাটা, আমরা যেটারে কাটা বলি। এইখানে পেঁচানো থাকে কি স্প্রিং, এইখানে স্প্রিং পেঁচানো থাকে। এটা যখন এদিক পাট দেয় তখন স্প্রিং এরকম মুচড়ে যায়, দুমড়ে মুচড়ে বিপরীতমুখী কাজ করে। পয়েন্টার এদিক যায় কিন্তু স্প্রিং তার বিপরীতে কাজ করে। যখন দুজনার বল, এই পয়েন্টারে এই ক্লকওয়াইজে যে বিক্ষেপ বল আর স্প্রিংয়ে যে কন্ট্রোলিং বল, এই দুইটা বল যখন সমান হয়, অর্থাৎ
আমরা পয়েন্টারের ডিফ্লেক্টিং বলে যে টিডি এবং কন্ট্রোলিং বলকে স্প্রিংয়ে উৎপন্ন কন্ট্রোলিং বলে যদি টিসি ধরি, তাহলে টিডি আর টিসি যখন সমান হবে পয়েন্টার ঠিক সেখানে দাঁড়াবে। দুজনের টানা বল আর ঠেলা বল যখন সমান হয় পয়েন্টার সেখানে দাঁড়ায়। তাহলে এটা হলে স্প্রিংয়ের মাধ্যমে আমি কন্ট্রোল করি। আর গ্র্যাভিটি মাধ্যমে আমরা জানি গ্র্যাভিটি কি মধ্যাকর্ষণজনিত ত্বরণ। এই যে জিনিসটা আমি যদি এইখানে নিচের দিকে আসছে কেন, কারণ এই সাইডে ওয়েট বেশি, আমার এই যে ধরছি আমি এই সাইডে থেকে এই সাইডে ওয়েট বেশি, তাই এরকম ছেড়ে দিলেও ও নিচের দিকে আসে কি ওয়েটের কারণে, মধ্যাকর্ষণজনিত ত্বরণের টানের কারণে, গ্র্যাভিটির কারণে ও নিচে এরকম 90 ডিগ্রিতে ঝুলে আসে। ঠিক একইভাবে এই গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টগুলো আমাদের কাজ করে থাকে। এর এই যে পয়েন্টার, এই দেখো এর হচ্ছে কন্ট্রোলিং ওয়েট, এর হচ্ছে কন্ট্রোলিং ওয়েট আর একটা হচ্ছে ব্যালেন্স ওয়েট। কন্ট্রোলিং ওয়েটটা এরকম 90 ডিগ্রিতে স্বাভাবিক অবস্থায় থাকে, যখন এই পার্ট দিতে থাকে এইটা 90 ডিগ্রিতে কাজ করে, আর যখন এটি ঘুরতে থাকে তখন এ বিপরীত কাজ, ও এটা ঘুরতে থাকে, তাহলে বিপরীতমুখী পেশাকে কন্ট্রোলিং টর্কটা তাই ওয়েট নিচের দিকে আসতে থাকে। তা যখন এই কন্ট্রোলিং ওয়েট এবং এই বিক্ষেপ বল সমান হয় তখন সেটা কি পয়েন্টার সেখানে স্থির হয়। ওকে, তাহলে এই একটা ব্যালেন্স ওয়েটটা ব্যালেন্স রাখার জন্য এই ডিফ্লেক্টিং গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টটা, আমাদের গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট সবসময় এরকম সোজা করে পরিমাপ করতে হয়, এটা এরকম সোয়াই পরিমাপ করা যায় না, এটা একটা অসুবিধা। এই অসুবিধার কারণে গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট এখন দেখাই যায় না এক প্রকার। তাহলে আমরা কন্ট্রোলিংটা দুইভাবে পেয়ে থাকি, একটা হচ্ছে স্প্রিং কন্ট্রোল আর হচ্ছে গ্র্যাভিটির মাধ্যমে দুইভাবে কন্ট্রোল নিয়ে গ্র্যাভিটি কন্ট্রোল দুই প্রকার থাকে। এখন ধরো ড্যাম্পিং টর্ক, ড্যাম্পিং টর্কটা আবার কীভাবে পাওয়া যায়? ড্যাম্পিং টর্কটা পাওয়া যায় এক নম্বরে এয়ার ড্যাম্পিং। তাহলে দেখো ড্যাম্পিং টর্কটা আমরা তিনভাবে পেয়ে থাকি, একটা হচ্ছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, 2 নম্বরে এডি কারেন্ট ড্যাম্পিং, 3 নম্বরে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। তাহলে প্রথমত এয়ার ফ্রিকশন ড্যাম্পিংটা কি? আমাদের ড্যাম্পিংটা কাজ হলো মূলত নড়াচড়া বন্ধ করো, পয়েন্টার বিক্ষিপ্ত স্থান যাতে নড়াচড়া না করে। তো এয়ার ফ্রিকশনের মাধ্যমে কীভাবে করে থাকে আসলে আমরা সেটা একটু দেখি চিত্রের মাধ্যমে। সো স্টুডেন্টস, আমি চিত্র 3টে একটু এঁকে নিলাম। ওকে, তাহলে দেখো আমাদের যে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, প্রথমত আমরা যে এয়ার ফ্রিকশন ড্যাম্পিংটা করে থাকি তার একটা মোটামুটি চিত্র আমি আঁকলাম, তোমাদের নিচে আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই এয়ার ফ্রিকশন ড্যাম্পিংটা কী করে, যখন পয়েন্টারটা এই দিকে যায় তখন দেখো পিস্টনটা, এটা হচ্ছে একটা এয়ার পিস্টন যার ভিতরে বাতাস, আমরা যদি বাংলা বলে থাকি সিরিঞ্জ দেখছো তোমরা, সুই ফুটে যায় সিরিঞ্জ, ওই সিরিঞ্জের মাথা আটকে যদি তুমি হাত দিয়ে আঙুল দিয়ে আটকাও ওটা টানবা, পিস্টনটা দেখো সামনের দিকে আসতে চাইবে না, আবার ওদিক ঠেলবা তাও যেতে চাইবে না। কারণ কি মাঝখানে বাতাসটা আটকে যাওয়ার কারণে বাতাস না আসলে ও আসেও না যায়ও না, বা ভিতরে বাতাস থাকে, জাস্ট ওটা অথবা হালকা ছেড়ে তুমি টান বাদে খুব কষা লাগে, ইজিলি যাবা সহজে আসবে, ইজিলি হাত ছেড়ে দিয়ে যদি টান দাও আসা যাওয়া করবে, কিন্তু ওর বাতাস আসার জায়গাটা তুমি বন্ধ করে টানলে ও সহজে আসা যাওয়া করবে না। একই থিম কাজে লাগিয়ে এখানে কী করা, এইটা একটা পিস্টন, এটা একটা সিলিন্ডার, পিস্টন সিলিন্ডার। এখন এটা যখন এদিকে যায় এই পিস্টনটা বাইরের দিকে আসতে থাকে, এসে মনে করো এরকম একটা জায়গায় পৌঁছালো। এখন এই পৌঁছানোর পরে পয়েন্টার যদি মনে করো এখানে আছে 10 অ্যাম্পিয়ার, পয়েন্টার এখানে সে এরকম নড়াচড়া করবে, যখন নড়াচড়া করবে তখন এই পিস্টনে ভিতরে বাইরে আসা যাওয়া করবে না, যখন ভিতরে বাইরে আসা যাওয়া করবে তখন কি হবে, এ পাশ থেকে গেলে বাতাস বাধা দিবে, এখানে আসলে বাতাস বাধা দিবে, তো এই দুই বাধার কারণে কী করবে পয়েন্টার নড়াচড়া না করে সোজা দাঁড়িয়ে যাবে, এটা বলে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। সো স্টুডেন্টস, এবার ভালো করে লক্ষ্য করো, আমি একটি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট নিলাম যেখানে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, এই যেটা খুলে ফেললাম এটা হলো সেই এয়ার ফ্রিকশন চেম্বার, যেখানে আমার এয়ার চেম্বার, যেটা আমি বাতাস মুভিং করলে, যেখানে নড়াচড়া করলে যেটা বাধা দেবে, এটা হলো একটি 500 ওয়াটের একটি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। দেখো আমি কি করলাম, এই ল্যাম্পের সাথে সিরিজে এই মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টটি একটি অ্যামিটার সিরিজে কানেকশন দিলাম, যার কারণে এটা একটি সিরিজ ল্যাম্প, সিরিজ লাইন, এখান থেকে লাইন যখন সিরিজে এই অ্যামিটার হয়ে লোডের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন ওই লাইন কারেন্ট অনুযায়ী মিটারটি পার্ট দিবে এবং চূড়ান্ত বিক্ষিপ্ত অবস্থানে দেখবে পয়েন্টারটি খুব নড়াচড়া করবে। এই নড়াচড়া দূর করার জন্য মূলত আমাদের সেই এয়ার ড্যাম্পিং করা হয়, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। এই দেখো নড়াচড়া করছে, আমি যে লাইন দিলাম, লাইন দেওয়ার পর চূড়ান্ত বিক্ষিপ্ত অবস্থানে যে পয়েন্টারটা নড়াচড়া করছে, কারণ কোনো ড্যাম্পিং নেই।
এইখানে আমি এই হাত দিয়ে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে দেখো এই একটু কম আছে, আবার লাইন অন করে দিলাম, আবার কি হলো, আবার আমার চূড়ান্ত বিক্ষিপ্ত স্থানে পয়েন্টটা নড়াচড়া শুরু করলো, কারণ কোনো ড্যাম্পিংয়ের ব্যবস্থা নেই। এই এয়ার চেম্বারের আমার উপরে ঢাকনাটা খুলে রাখছি। যখন আমি ঢাকনাটা আটকে দেবো, বাতাসটা আটকা থাকবে, বদ্ধ অবস্থায় থাকবে, তখন দেখবা আমাদের এই নড়াচড়াটা আগের মতো আর অতটা থাকবে না। এই দেখো আমি কি করবো, এখন আমি এই ঢাকনাটা দিয়ে উপরে সেই এয়ার চেম্বারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এটা যদি স্ক্রু দিয়ে আটকাই তাহলে খুব ভালোভাবে হয়। আমি হালকা হাওয়া, দেখো যত আটকাচ্ছি তত ওর নড়াচড়া কিন্তু সীমিত হয়ে আসছে। এ আটকে দিলাম, নড়াচড়া নেই, এ অন করে দিলাম, আবার নড়াচড়া শুরু হলো, এই নড়াচড়া উপরে শুরু হলো। এখন কি হচ্ছে, আটকার কারণে খুব দ্রুত থেমে গেল। দেখো আটকে দেওয়ার কারণে দ্রুত থেমে গেল। অন করলাম, আবার নড়াচড়া শুরু করলো চূড়ান্ত বিক্ষিপ্ত অবস্থায়। এই নড়াচড়াটা করতো না যদি স্ক্রু দিয়ে আটকান থাকতো। এই দেখো আবার আমি সরিয়ে ফেললাম, এখন স্থির আছে। এ অফ করে দিলাম, আবার অন করলাম, আবার চূড়ান্ত বিক্ষিপ্ত অবস্থানে কী হলো, আবার নড়াচড়া। সবচেয়ে উত্তম যে ড্যাম্পিংটা, এটা হলো এডি কারেন্ট ড্যাম্পিং। এডি কারেন্টটা কি, এখানে দেখো সিস্টেমটা হলো এই সে পিস্টন, এই পয়েন্টার, আমাদের এইটা সেই পয়েন্টার, এটা সে ডিস্ক, হতে পারে অ্যালুমিনিয়াম, হতে পারে কপার, সাধারণত অ্যালুমিনিয়ামের ডিস্ক থাকে পরিবাহী। আর এখানে চুম্বক রাখা হয়, এখানে এন পোল এস পোল। তা আমরা জানি কি, কোনো চুম্বক ক্ষেত্রকে যদি কোনো পরিবাহী দ্বারা কাট করা হয় তখন একটা ভোল্টেজ উৎপন্ন হয়, ওই ভোল্ট, এবং যেহেতু এটা শর্ট করা আছে বাটার গোল্ড, এখানে একটা এডি কারেন্ট উৎপন্ন হবে। এইখানে এইটা যখন একটা নির্দিষ্ট স্থানে এসে কাপাকাপি করবে, পয়েন্টারটা এখানে মাথা ঘোরাফেরা করবে, তখন কী হবে, এই যে চুম্বকীয় বলরেখা, এখানে চুম্বক যেহেতু এন পোল এস পোল ফিক্সড করা, তো এই চুম্বকীয় বলরেখাটা কী করবে, ডিস্ক কাট করবে। কাট করলে কী হবে, এখানে একটা কারেন্ট উৎপন্ন হবে। এই কারেন্টের ফলে কী হবে, আটা ফ্লাক্স, সেই ফ্লাক্স মেইন ফ্লাক্সকে বাধা দেবে, এসে এডি কারেন্ট, এডি শব্দ তো ঘোল, বা এখানে কাট করলে কি ইনডিউসড কারেন্ট মানে এডি কারেন্ট, ইনডিউসড ইএমএফ হবে, ইনডিউসড ইএমএফ মানে ইনডিউসড কারেন্ট মানে সে এডি কারেন্ট। এর কারণে কী হবে, যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্স এই মূল ফ্লাক্সকে বাধা দেবে, এদিকে আসতে চাইলে আসতে দিবে না, যেতে চাইলে যেতে দিবে না। তাহলে এইটাই কি এডি কারেন্ট ড্যাম্পিং। ক্লিয়ার? এবার দেখো ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং কি। ফ্লুইড ফ্রিকশন কেন, ফ্লুইড মানে কি তরল, ওটা পারদ, পানি তো সাধারণ থাকে না, পারদ থাকে, তরল জাতীয় জিনিস। ফ্রিকশন মানে ঘর্ষণ। তাহলে দেখো এই পয়েন্টারটা যদি এইখানে মনে করি, এইটা মনে করি সেই 10 এম্পিয়ার, পয়েন্টারটা এইখানে এসে যদি এরকম নড়াচড়া শুরু করে এরকম, তাহলে কি এই ফ্লুইডের এখানে একটা ভ্যান দেওয়া থাকে, সেই নদীর বৈঠার মতো। নদীতে আমরা নৌকায় যে বৈঠা লাগাই বা পিছনে হাল থাকে, এরকম দিলে তো পানি কাটে, ঠিক একইভাবে এই মাথা যখন সেরকম নড়াচড়া করবে তখন কী হবে, এই ফ্লুইডে বাধা দিবে। ফ্লুইড কি ফ্রিকশনে বাধাপ্রাপ্ত হবে, ফ্লুইড ফ্রিকশন হবে, যার কারণে নড়াচড়া করবে না। ক্লিয়ার? সো স্টুডেন্টস, আজকে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট কত প্রকার, কী কী, কোন ইনস্ট্রুমেন্ট কীভাবে কাজ করে, এইটা নিয়ে মোটামুটি আকারে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব এবং প্রমাণ করব। ওকে, সো আজকে এই পর্যন্ত থাক। যদি তোমরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবা, এবং কোন কোন চ্যাপ্টার তোমাদের জন্য এই ইসের দরকার, কোন বইয়ের কোন চ্যাপ্টারে, ইলেকট্রিক্যাল, বিশেষ করে ইলেকট্রিক্যাল টেকনোলজির কোন সেমিস্টারে কোন চ্যাপ্টার, কোন বইয়ের দরকার, কোন বইয়ের কোন চ্যাপ্টার তোমাদের আর একটু বললে ভালো হয়। আর যদি এখানে কোনো না বুঝে থাকো তাহলে আবার কমেন্টস করে জানাবা, তোমাদের জন্য আমি যেন আরও ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে? এবং বেশি বেশি শেয়ার করো। ওকে, তা আজকে বন্ধু, আল্লাহ হাফেজ, বাই বাই, হোপ টু সি অ্যাগেইন।